সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে যে প্রথম ক্লাসটা করছিলাম, আজকে তার পার্ট 2 ক্লাসটি করব আমরা। তো প্রথম ক্লাসে আমরা আয়নিক বন্ধন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছিলাম সুন্দরভাবে। তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখো নাই, অবশ্যই তোমরা সেই প্রথম ভিডিওটা দেখবা। আমি আশা করি তোমাদের আয়নিক বন্ধনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা শিখব সমযোজী বন্ধন। আমাদের এই রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধন আমরা প্রথম পার্টে শেষ করছি, আর আজকে আমরা কিন্তু দ্বিতীয় পার্টে সমযোজী বন্ধনটা শেষ করব। তো চলো আজকে বেশি কথা না বলে শুরু করে দিই। তো প্রথমে আমি বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটাতে অবশ্যই প্রথমবার এসেছো, অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। অবশ্যই আমি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে সমযোজী বন্ধন কাকে বলে। সমযোজী বন্ধন হচ্ছে দুটি মৌলের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন চিনতে হলে আমাদেরকে দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে অধাতু আর হচ্ছে অধাতু, এই যে দুইটাই আমাদের যদি অধাতু অধাতু হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন হতে হলে আমাদেরকে দুইটা মৌলকেই অধাতু অধাতু হতে হবে, তাহলে আমরা এটা আমরা বুঝতে পারবো যে এটা সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধন আমি কি বলছিলাম প্রথম ক্লাসে, যে আয়নিক বন্ধন হচ্ছে একটি অধাতু, মানে প্রথম মৌলটা ধাতু হবে, পরেরটা হচ্ছে অধাতু। ধাতু এবং অধাতু মিলে যেই বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন, এবং অধাতু এবং অধাতু মিলে যেই বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো অধাতু অধাতু সমযোজী বন্ধনটা অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধনটা হয় এই কারণেই যে এখানে দুটি মৌলে হচ্ছে ইলেকট্রন, দুটি মৌলের ইলেকট্রন দরকার পড়ে, এজন্য তারা দুজনেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠন করে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই ক্লাসটা সম্পন্ন করব। চলো শুরু করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কার্বন এবং ক্লোরিন এর মধ্যে যে যৌগটা গঠিত হবে সেই যৌগটার মধ্যে কি বন্ধন রয়েছে ব্যাখ্যা করো। এটা অনেক সময় গ নাম্বার, বেশিরভাগই গ নাম্বার প্রশ্নে আসে এটা। তো কার্বন এবং ক্লোরিনের মধ্যে কি বন্ধন রয়েছে সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের প্রথমে কার্বন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, অথবা আমাদেরকে জানতে হবে কার্বন কিন্তু অধাতু আর ক্লোরিনটা হচ্ছে আমাদের অধাতু। কার্বনও অধাতু, ক্লোরিনও অধাতু। সুতরাং আমরা জানি যে অধাতু আর অধাতু মিলে যে বন্ধনটা গঠিত হয় সেখানে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। তো কার্বন কিভাবে অধাতু হলো, ক্লোরিন কিভাবে অধাতু হলো, আমি প্রথম ক্লাসে বলেছি যে যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 1 2 3 বাদে মানে 4 5 6 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে সেই মৌলটা হচ্ছে আমাদের অধাতু। তো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6, আর কার্বন 6, তাহলে এখানে আমাদের 6 না হয় হবে 2। তাহলে দেখা যাচ্ছে যে কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 4টি। তাহলে কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টি? 4টি। আমাদের এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 4টি। অপর পাশে ক্লোরিন হচ্ছে আমাদের 17। এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6 3p6। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের? 6 4 10 11 12, আর 12 আর 5 আমরা লিখবো 17। তাহলে ক্লোরিনের হচ্ছে এটা হচ্ছে প্রথম পর্যায়ে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। মানে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে এটা, মানে পর্যায়। আর সর্বশেষ পর্যায়ে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টা, আর 2 7টা। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের রয়েছে 7টি ইলেকট্রন, এবং কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 4টি ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল, আমরা জানি যে প্রত্যেকটা মৌলে কিন্তু নিষ্ক্রিয় হতে চায় সবসময় যৌগ গঠনকালে তারা নিষ্ক্রিয় হতে চায়, মানে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসগুলা লাভ করতে চায়। তাহলে কার্বন 6, কার্বনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটি? আমাদেরকে দেখতে হবে যে কার্বনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। কার্বনের কাছাকাছি নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 10। তার মানে কার্বন যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে চায় তাহলে অবশ্যই কার্বনকে 6, যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন রয়েছে, এটা অষ্টপূর্ণের জন্য আরো 4টা ইলেকট্রন দরকার, অথবা কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6
তার মানে নিষ্ক্রিয় হতে হলে ওর আরো 4টা ইলেকট্রন দরকার। 4টা হলে ওই নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে, মানে এক কথা নিষ্ক্রিয় হয়ে যাবে। অপর পাশে ক্লোরিন দেখা যাচ্ছে যে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কিন্তু 17টা। তাহলে ক্লোরিন যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে ওকে কতগুলো ইলেকট্রন লাগবে? তাহলে ক্লোরিনের কাছাকাছি মৌল যেটা আছে আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে ক্লোরিনকে অবশ্যই আরো একটা ইলেকট্রন দরকার। এখানে কার্বনকেও 4টা ইলেকট্রন দরকার, আবার ক্লোরিনেরও একটা ইলেকট্রন দরকার। কার্বন যদি 4টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অপর পাশে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে। এভাবেই তখন কার্বনও নিষ্ক্রিয় হয়ে যাবে, আবার ক্লোরিনও নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে এই কার্বনও 4টা ইলেকট্রন গ্রহণ করতেছে, সেও গ্রহণ করতেছে, তার মানে দুজনে গ্রহণ করবে। এখন একজন যদি ত্যাগ না করে আরেকজন যদি গ্রহণ করে তাহলে এটা তো আয়নিক বন্ধন হয়ে গেল। যেহেতু দুজনেই গ্রহণ করবে তার মানে ওদেরকে শেয়ার করতে হবে। যে এর এখানে আমরা তার মানে কি পাবো, এই কার্বন যেহেতু 4টা ক্লোরিন মানে কার্বনের 4টা ইলেকট্রন দরকার, এই জন্য কার্বন এই 4টা ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করবে। যেহেতু কার্বনের 4টা ইলেকট্রন দরকার এই জন্য ক্লোরিনের ক্লোরিনের তো একটা করে দরকার। এই যে ক্লোরিনের সাথে একটা কার্বন আছে, তার মানে এই কার্বনের একটা ইলেকট্রন ক্লোরিন শেয়ার করবে। আবার কার্বনের যে 4টা ইলেকট্রন দরকার, এই 4টা ক্লোরিনের কাছ থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে এরও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ হবে, এরও হয়ে যাবে। তো এভাবেই তোমার সমযোজী বন্ধনটা গঠিত হবে। তো আমরা এইটুকু সমযোজী বন্ধন পাওয়ার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা ধাতু আর অধাতু, এগুলো চিনতে হবে। ধাতু অধাতু চিনতে হবে। অধাতু অধাতু হলে আমাদের সমযোজী বন্ধন হবে, এটা আমরা জানি। আর ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবো যে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন লাভ করতে কয়টা ইলেকট্রন কার দরকার। এখন তোমরা যদি বলো যে নিষ্ক্রিয় গ্যাস তো এই দুটো না, আরো আছে অনেক কিছু, তোমরা দেখবা যে কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কোনটা। এখানে ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য আর্গন, এই জন্য ক্লোরিন মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করলে আর্গন হয়ে গেল, মানে এখানে 17 আর একটা হলে 18 হয়ে যাচ্ছে। অপর পাশে এখানে কার্বন আছে, কার্বনের সামনে কিন্তু আরেকজন আছে হিলিয়াম, হিলিয়াম কিন্তু 2। তো সুতরাং এখানে কার্বনের কাছাকাছি হচ্ছে নিয়ন আছে 10, 4টা ইলেকট্রন দরকার, নিয়ন হয়ে যাবে। তো যাই হোক এই প্রশ্নটা আমরা চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। চিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো চলো দেখে আসি। তো চিত্রের মাধ্যমে দেখাতে গেলে আমাদেরকে কার্বনটা এখানে কেন্দ্রীয় মৌল, এই জন্য কার্বনটা আমাদেরকে মাঝখানে দিতে হবে। কার্বন আমি দিয়ে দিলাম এখানে। কার্বনের প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? কার্বনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আমি 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। কার্বনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। দ্বিতীয় শক্তির স্তরে ইলেকট্রন আছে 4টা। আমার কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 4টা, একটা 2টা, আমি একটু চারপাশে 4টা দিয়ে দিই, 3টা 4টা। তাহলে কার্বন শেষ। আমাদের ক্লোরিন আছে কিন্তু কয়টা করে ইলেকট্রন? ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, তাহলে আমরা ক্লোরিনটা দিয়ে দিব। ঠিক আছে, তোমরা এটা চিত্রটা আঁকার জন্য এই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন গুলো এখন দিও না, ঠিক আছে, তোমরা একটু পরে দিব। কিভাবে দিয়ে পরে এই দেখো চিত্রটা 8 করা করে দিব, মানে এইখানে আগে না হলে আমরা সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা দিয়ে দিব। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা দিয়ে দিলাম একটা, এইখানে একটা দিলাম ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন দিলাম, এইখানে একটা ক্লোরিন দিলাম। ঠিক আছে, তো এইখানে ক্লোরিনের যেহেতু পর্যায় 3টা, আমি 3টা পর্যায় দিয়ে দিলাম। এখানে ক্লোরিন দিলাম, আবার ক্লোরিনের যেহেতু পর্যায় 3টা, আমি 3টা পর্যায় দিয়ে দিলাম। ক্লোরিন যেহেতু পর্যায় 3টা, আমি 3টা পর্যায় দিয়ে দিলাম। এখানে ক্লোরিনের পর্যায় 3টা, আমি 3টা পর্যায় দিয়ে দিলাম। তো 3টে পর্যায়ে আমি ইলেকট্রন গুলা দিয়ে দিই। প্রত্যেকটাতে হচ্ছে প্রথম পর্যায়ে আছে 2টা ইলেকট্রন। আমাদের অবশ্যই এটা যদি আমরা গোল গোল দিই, এখন আমরা আগে এর 4টা যে ইলেকট্রন ছিল দিয়ে দিলাম 4টা জয়েন্টে 4টা, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এর জয়েন্ট একটা দিলাম। তো এখন আমরা কি করব? এখন আমরা এর ইলেকট্রন গুলো বসাই দিব। কার্বনের 2টা ছিল প্রথম পর্যায়ে, তারপরে হচ্ছে 8টা ইলেকট্রন দ্বিতীয় পর্যায়ে, 8টা দিয়ে দিই, 4টা, 4 2 6, আর 2 হচ্ছে 8। আর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন আছে কয়টা? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে আমাদের 5টা। তো এইখানে 2টা দিলাম, এইখানে 2টা দিলাম, 5টা না 7টা ছিল। তাহলে এখানে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা। এইভাবে তোমরা ভিতরে গুলা দিয়ে দিবা, আমি শেষে গুলা শুধু দিচ্ছি। তাহলে শেষে এখন 7টা আর এইখানে একটা, তাহলে 3 4, তাহলে 1 2 3 4 5 6 7।
আর এই যে একটা ইলেকট্রন শেয়ার করলো 8টা হয়ে গেল, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর এখানে একটা দিলাম 7টা, তাহলে 1টা 2টা 3টা 4টা এখানে একটা দিলাম আর এখানে দুটো দিলাম, তাহলে 6 আসে 8। তাহলে এটা আমার চিত্রটা কিসের চিত্রটা? চিত্রটা হচ্ছে CCl4, CCl4, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবে চিত্রটা আর্ট করে দিতে হবে সমযোজী বন্ধনের। তো প্রথমে আমরা প্রশ্নটা কিভাবে লিখবো এখন একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে দিই। তো প্রথমে আমরা এইভাবে লিখবো যে আগে এভাবে তোমাদের তো সম্পূর্ণ কার্বন এবং ক্লোরিন বলেই দেওয়া থাকবে না, তোমাদের অবশ্যই একটু উদ্দীপকটা অন্যরকম থাকতে পারে। তোমরা আগে পরিচিত হয়ে যাবা, যে মানে পরিচয়টা দিয়ে দিবা যে এই মৌলগুলো কি মৌল। আমি দিয়ে দিলাম এখানে কার্বন একটা ক্লোরিন একটা, ঠিক আছে। তখন আমরা কি করব, আমরা লিখবো যে উদ্দীপকের কার্বন এবং ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস নিচে দেখানো হলো। কার্বন এবং ক্লোরিন ইলেকট্রন বিন্যাস দেখাইলাম, দেখার পরে লিখতে হবে যে কার্বন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, দেখা যাচ্ছে যে কার্বনের সর্ববহিষ্ঠ শক্তির স্তরে 4টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে কার্বন কার্বনের কাছাকাছি মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কার্বনের 6টি ইলেকট্রন দরকার। অপর পাশে ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, মানে ক্লোরিনের আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ, কাছাকাছি মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ক্লোরিনের আরো একটি ইলেকট্রন বিদ্যমান মানে দরকার। তো আমরা জানি যে যেহেতু এখানে কোন মৌলটি ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, সুতরাং দুজন মৌলই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি যৌগ গঠন করে। আমরা জানি যে যে সকল মৌলগুলা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে সেই সকল মৌলদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। তো কার্বন এবং ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান নিচে চিত্র আকারে দেখানো হলো। তখন আমরা এই চিত্রটা সুন্দর করে আর্ট করে দেব, ঠিক আছে। তো আমি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না সমযোজী বন্ধনে। যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু কমেন্টে বলবা, আমি আশা করি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা পানিতে দ্রবণীয় হবে কিনা এই ধরনের প্রশ্নটা সলভ করব। তো এই অধ্যায়ে কিন্তু তোমাদের বেশিরভাগ টপিকগুলো হচ্ছে এরকম, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, পানিতে দ্রবণীয় হবে কিনা, একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কিনা, আরেকটা হচ্ছে তোমাদের গোড়ানাঙ্ক স্থূলনাঙ্ক কার বেশি, আবার বিদ্যুৎ পরিবহন করবে কিনা। এই কয়েকটা টপিক তোমরা যদি ভালো করে পারো, আশা করি তোমরা এই অধ্যায়টুকু থেকে যত মার্কের প্রশ্ন আসুক তোমরা করতে পারবা। আর এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই পাশে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।